আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ক্লিক করে ভিডিওটি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ ভার্বস, ক্রিয়ার সঠিক রূপ। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবো কিছু কিছু অ্যাডভার্বের মাধ্যমে তুমি টেন্স বুঝতে পারবা যে কি অ্যাডভার্ব দেখলে কোন কোন টেন্স এই বাক্যটা হয়। আমরা অ্যাডভার্বের মাধ্যমে আজকে টেন্স শিখব। যখন আমরা টেন্স বুঝতে পারবো তখন তোমরা যে ভার্বের সঠিক রূপটা ব্যবহার করতে পারবে। আমাদের ইংরেজি গ্রামার জগতে টেন্স একটি গুরুত্বপূর্ণ একটা টপিকস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি টেন্স ভালো করে না পারো তাহলে তোমার ইংরেজি শেখাটা হলো বৃথা হবে। কারণ এই কথাটা কি আমি বর্তমানে বলবো, না ভবিষ্যতে হবে, না অতীত হবে, সেটা আমাদেরকে টেন্স শেখায়। যেমন দেখো, যদি এই ভার্বটা এই অ্যাডভার্বটা রেগুলারলি, ইউজুয়ালি, নর্মালি, occasionally, regularly, usually, occasionally, normally, always, etc. বাক্যের মধ্যে থাকলে ওই বাক্যটি প্রেজেন্ট in the infinite tense হয়। প্রিয় শিক্ষার্থীরা, এর রুল 1, যদি আমরা কোনো সেন্টেন্সে রেগুলারলি, ইউজুয়ালি, নর্মালি, অকেশনালি, অলওয়েজ ইত্যাদি বাক্যের মধ্যে থাকলে ওই বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। যখন আমরা কোনো বাক্যের মধ্যে এই সমস্ত অ্যাডভার্ব, এগুলো পার্টস অফ স্পিচের অ্যাডভার্ব, এই অ্যাডভার্বগুলো যখন আমরা দেখব যে কোনো সেন্টেন্সে আছে, তখন বুঝতে পারবো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন আমার এই ভিডিওটি দেখবা তখন তোমরা পাশে একটি কলম কাগজ নিয়ে বসবা এবং সাথে সাথে এই নিয়মগুলো লিখে ফেলবে। কারণ এখন তুমি বুঝতে পেরেছো, কিন্তু 2-1 দিন যাওয়ার পরে তোমাকে আবার যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তুমি অনেকগুলোই পারবা না। তাহলে যদি তুমি লেখার মাধ্যমে তুমি শিখবে এবং তোমার কাছে এই যে হ্যান্ড নোটটা রাখবা, হ্যান্ড নোট রাখলে তাহলে তুমি ভুলে গেলে আবার দেখতে পারবে পুনরায়। আর ভিডিওটি বারবার দেখবা, তাহলে তুমি অনেক কিছু সহজে বুঝতে পারবে। এবার আমি এই যে অ্যাডভার্বগুলো যে আমি লিখেছি, এই অ্যাডভার্বগুলা বাক্যে কীভাবে প্রয়োগ হয় এবং কোন কোন জায়গায় থাকে সেটা আমি এখন দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা এতক্ষণে লিখে ফেলছো। এবার দেখো আমি এগুলা প্রয়োগ দেখাবো। A good boy a good boy, his lessons A good boy, his lessons. A good boy,
his lessons regularly। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি একটা সেন্টেন্স লিখেছি, এ গুড বয় একটি ভালো ছেলে প্রিপেয়ার মানে শিখে অথবা প্রস্তুত করে হিজ লেসন তার পাঠগুলো রেগুলারলি নিয়মিত। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই সেন্টেন্সের মধ্যে কি আছে? রেগুলারলি আছে, অ্যাডভার্ব আছে না? তাহলে এই রেগুলারলি অ্যাডভার্ব যখন তুমি সেন্টেন্সে দেখবা তাহলে তুমি বুঝতে হবে এই সেন্টেন্সটা কোন টেন্সে পড়ছে। অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে রেগুলারলি যখন আমি এই সেন্টেন্সে দেখছি তো আমি অবশ্যই বুঝতে পেরেছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এই যে ভার্বটা এই ভার্বটা কীভাবে ব্যবহার করব। যখন আমি বুঝতে পেরেছি এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার মাথায় আসতে হবে। যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট কি আছে? এ গুড বয়, ভার্ব কি আছে? প্রিপেয়ার, আর অবজেক্ট কি আছে? হিজ লেসন্স রেগুলারলি, এটা হলো অবজেক্ট। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে সাবজেক্ট আমরা দেখছি, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই প্রিপেয়ার অবশ্যই প্রেজেন্ট ফর্মে আছে। প্রিপেয়ারের ফার্স্ট ফর্ম হলো প্রিপেয়ারেড, ইডি যোগ হবে। এখানে ই আছে, তুমি শুধু ডি যোগ করলে এটা ফার্স্ট ফর্ম হয়ে যাবে। তাহলে আমাদের সাবজেক্ট হবে কী হবে? প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে তো ইডি যোগ হবে না। তাহলে আমাদেরকে বুঝতে হবে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলা তোমরা জানো এস বাই এস ভার্বের শেষে অনেক সময় যোগ হয়, সেটা হলো সাবজেক্টের উপর নির্ভর করে। যেমন এ গুড বয় হলো সাবজেক্ট থার্ড পারসন, এই সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কী কী আমরা বিভিন্নভাবে তোমরা শিখেছ। যেমন আই ইউ হলো ফার্স্ট পারসন, ইউ হলো সেকেন্ড পারসন, আর সব হলো থার্ড পারসন। তাহলে আই ইউ এর সাইডটার মধ্যে এ গুড বয় নাই, তার মানে এটা হলো থার্ড পারসন। তাহলে যদি এটা থার্ড পারসন, তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে পার্সনের দিক দিয়ে থার্ড পারসন হতে হবে, আবার নাম্বারের দিক দিয়ে সিঙ্গুলার নাম্বার হতে হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় কি হয়? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অবলিক ইএস যোগ করতে হবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই গুড বয় হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমাদের প্রিপেয়ার শব্দটার সাথে কি ব্যবহার করব? এই যে PREPARE তো আছে, তাহলে এস যোগ করবে। তাহলে এখানে সঠিক ভার্বটা ব্যবহার হবে প্রিপেয়ার্স। তাহলে এ গুড বয় প্রিপেয়ার্স হিজ লেসন্স রেগুলারলি, অর্থাৎ একটা ভালো ছেলে তার পড়াশোনা নিয়মিত সে শেখে বা প্রস্তুত করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো চিরন্ত সত্য, অভ্যাসজনিত সত্য। চিরন্ত সত্য ইংরেজি হলো ইউনিভার্সাল ট্রুথ। কী রকম চিরন্ত সত্য? যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, মানুষ মরণশীল, যে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এই সেন্টেন্সটা হলো অর্থগত দিক থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কেননা মানুষ মরণশীল এই কথাটা চিরন্ত সত্য, তার মানে এটা ইউনিভার্সাল ট্রুথ। আর হ্যাবিচুয়াল ট্রুথ কি? যেমন আই গো টু মাদ্রাসা রেগুলারলি বা স্কুল রেগুলারলি, মাদ্রাসা রেগুলারলি। এই দেখো এই অ্যাডভার্বটার মাধ্যমে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো আই গো টু মাদ্রাসা রেগুলারলি, আমি প্রতিদিন নিয়মিত মাদ্রাসায় যাই। প্রতিদিন না, নিয়মিত বলতে প্রতিদিন আর নিয়মিতের মধ্যে একটা পার্থক্য আছে প্রিয় শিক্ষার্থীরা। প্রতিদিন হলো কোনো গ্যাপ নেই, আর নিয়মিত হলো যেমন আমাদের বৃহস্পতিবারে হাফ, শুক্রবারে মাদ্রাসা স্কুল বন্ধ, তাহলে কিন্তু এই বন্ধ বাদে আমরা কিন্তু প্রতিনিয়ত যাচ্ছি। হ্যাঁ,
যে বন্ধ ছাড়া অর্থাৎ একটা নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী যে ধারাবাহিকতা চলা সেটা হলো যে নিয়মিত। আর প্রতিদিন শব্দটা হলো যে একদিনও মিস নাই, অর্থাৎ সেটা কোনো নিয়ম নীতি নেই, প্রতিদিন নির্দিষ্ট কোনো নিয়ম নীতি নেই, প্রতিদিন। আর যেটা একটা ধারাবাহিকতা নিয়ম নীতির মাধ্যমে মানে ধারাবাহিকতাভাবে চলে সেটা হলো নিয়মিত। তাহলে আই গো টু মাদ্রাসা রেগুলারলি, আমি প্রতিদিন মাদ্রাসায়, নিয়মিত মাদ্রাসায়, প্রতিদিন না সরি, নিয়মিত মাদ্রাসা যাই। তাহলে এটা কি জনিত সত্য? অভ্যাস জনিত সত্য। এটাকে ইংরেজিতে বলা হয় হ্যাবিচুয়াল ট্রুথ। এই হ্যাবিচুয়াল ট্রুথ হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর উপরে যে ম্যান ইজ মর্টাল, এটা হলো ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। এরপর এভরিডে থাকলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এভরিডে। তারপরে দেখো আমরা আরেকটা উদাহরণ দেখাই, এই আরেকটা উদাহরণ আমরা দেখব, দেখলে আমরা বুঝতে পারবো। He go to school. He go to school. এই একটা সেন্টেন্স। এখানে দেখো হি গো টু স্কুল এভরি ডে, এভরি ডে, হি গো টু স্কুল এভরি ডে। দেখো এখানে এভরি ডেটা হলো অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা যখন আমি দেখেছি এই সেন্টেন্সের মধ্যে এভরিডে আছে, তাহলে আমাকে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে সাবজেক্ট কি আছে? হি। হি কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার? সিঙ্গুলার, কারণ হি দ্বারা একজন বোঝায়। তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হয়েছে, তখন আমি অবশ্যই বুঝেছি এটা ভার্বের শেষে অ্যাস বেস যোগ হবে। যেহেতু গো আছে, তাহলে এখানে সঠিক বার্তা ব্যবহার হবে গোস। আর যদি বলি যেমন এই সেন্টেন্সটাই, আই গো টু স্কুল এভরি ডে, এভরি ডে। এই এভরি ডে দ্বারা আমরা বুঝতে যে সেন্টেন্সটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস সাবজেক্ট কি আছে? আই। আর মূল ভার্ব কি আছে? গো। মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম গো এ, গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল গন। তাহলে দেখো এখানে যে সাবজেক্ট কি থার্ড পারসন? না, এটা ফার্স্ট পারসন। তাহলে কি ভার্বের শেষে অ্যাস বেস যোগ হবে? না, তাহলে গোয়ে থাকি যাইব। তার মানে আমরা বুঝলাম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে অ্যাস বেস যোগ হয়, যে গোর লগে কি যোগ হয়েছে? ইএস। তবে বাউল থাকলে ইএস যোগ হয়, এটা আমরা সাধারণত বুঝতে পারি। আর অন্য সব ক্ষেত্রে অ্যাস ব্যবহার করা হয়, যেমন ও থাকলে, এক্স এক্স থাকলে, অ্যাশ এক্স থাকলে, এগুলা থাকলে ইএস যোগ হয়, বা এক্স থাকলে এগুলা থাকলেও ইএস যোগ হয়। এবারে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো সেন্টেন্সে, যেমন কোনো সেন্টেন্সে যদি নাউন at this moment ইত্যাদি থাকে, থাকলে সেই সেন্টেন্সটি নাও এট দিস মোমেন্ট এটসেট্রা ইত্যাদি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস
কন্টিনিউয়াস টেন্স হয়। আমি একটা উদাহরণ দিই, দেখো আই অ্যাম সিঙ্গিং আ সং নাও। দেখো এখানে অ্যাডভার্বটা কি? নাও। নাও অর্থ এখন। আই এম সিঙ্গিং আ সং, আমি একটা গান গাচ্ছি এখন। দেখো এই নাও অ্যাডভার্বটা যখন আমি দেখেছি, এখন অনেক সময় প্রশ্নেতে আসে যে নাও পার্টস অফ স্পিচের কোন অংশ, তখন তুমি বুঝতে পারবে নাও অ্যাট দিস মোমেন্ট। এর আগে যে আমি যে বলছি অলওয়েজ, নর্মালি, ইউজুয়ালি, অকেশনালি, এগুলো থাকলে এভরিডে, এগুলো হলো অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব যদি, এই নাউট অ্যাডভার্বটা যদি কোনো সেন্টেন্সে থাকে বা অ্যাট দিস মোমেন্ট কোনো সেন্টেন্সে থাকে, তাহলে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বুঝতে পেরেছো? এখন দেখো যদি আমাকে এই সেন্টেন্সটা যদি এইভাবে দেওয়া হয়, এইভাবে আমার কাটে দিল রাইট ফ্রম ভার্বের বেলা, এইভাবে দিছে, শুধু এখানে ব্র্যাকেটে লিখছে সিং। প্রিয় শিক্ষার্থীরা, তখন তোমরা যখন এইভাবে দেখবা, তখন তুমি দেখছো যে সেন্টেন্সের কি আছে, নাও আছে, তাহলে এর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? আই। আই এর পরে কি হইব? আই এর সাথে অবশ্যই এম হবে, আই এম। তো এখানে সিং আছে না, এই সিং শব্দটার সাথে আইএনজি যোগ করে দিবে, তাহলে আমার সেন্টেন্সটা স্ট্রাকচার অনুযায়ী গঠন হয়েছে। আই এম সিঙ্গিং এ সং নাও, আমি এখন একটা গান গাচ্ছি। আশা করি তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই রুলটা অবশ্যই লিখবা, লিখে হ্যান্ড নোট করে রাখবা। এরপরে আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কীভাবে কি অ্যাডভার্ব দেখলে আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটু আগে আমরা নাও পড়েছি, একটু আগে আমরা একটা নাও অ্যাট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে আমরা ধরে নিব সেন্টেন্সটি। যদি দেখো জাস্ট নাও, দেখো একটু আগে আমরা নাও কথাটা পড়ছি, কিন্তু যদি জাস্ট নাও থাকে তাহলে আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। জাস্ট নাও, yet recently, 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 just now, yet recently, lately, ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমি একটা উদাহরণ দিই, যেমন যখন আমাকে এইভাবে একটা যে সেন্টেন্স দেখলাম যে আই সি হিম রিসেন্টলি, যেমন এরকমের রিসেন্টলি একটা সেন্টেন্স কিন্তু আমরা ব্যবহার করি যে ট্রান্সফার সার্টিফিকেটের ক্ষেত্রে। ট্রান্সফার সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন যখন আমরা লিখি, তখন আমরা লিখলি মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড ঢাকা টু রামগঞ্জ, অথবা রামগঞ্জ টু ঢাকা রিসেন্টলি, যে আমার বাবা ইতিমধ্যে রামগঞ্জ থেকে ঢাকা অথবা ঢাকা থেকে রামগঞ্জ বদলি হয়েছে। যখন আমরা ট্রান্সফার সার্টিফিকেটের জন্য আবেদন করি, বদলি সনদপত্রের জন্য যখন আবেদন করি, তখন আমরা এরকম একটা সেন্টেন্স লিখি যে মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট অফিসার, মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড
ফ্রম ঢাকা টু ফ্রম রামগঞ্জ টু ঢাকা রিসেন্টলি, ইতিমধ্যে আমার বাবা রামগঞ্জ থেকে ঢাকা বদলি হয়েছে। এইরকম আমরা একটা সেন্টেন্স ব্যবহার করি। এই সেন্টেন্সটা যদি তোমরা শিখতে পারো তাহলে তোমরা বিভিন্ন জায়গায় এরকম সেন্টেন্স ব্যবহার করতে পারবে সঠিকভাবে। যেমন দেখো এখানে আই সি হিম রিসেন্টলি, আমি তাকে ইতিমধ্যে দেখেছি। দেখো এখানে যখন আমি দেখেছি যে রিসেন্টলি ওয়ার্ডটি আছে, অ্যাডভার্বটা আছে, তখন আমি বুঝতে পেরেছি জাস্ট নাও, ইয়েট, রিসেন্টলি, ইভার, লেটলি, এটসেট্রা ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে বুঝে গেল আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আগে জানতে হবে স্ট্রাকচারটা কি, যে প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি যে স্ট্রাকচারটি বলেছি, এই স্ট্রাকচার যেহেতু আমরা বুঝেছি যে প্রেজেন্টে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আমাদেরকে স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটা গঠন করতে হবে। দেখো সাবজেক্ট আছে, সাবজেক্ট আই, তো আই যদি সাবজেক্ট হয় তাহলে সাবজেক্টের পরে কী হবে, হ্যাভ অবলিক হ্যাজ। আমরা জানি আইয়ের সাথে কি হয়, হ্যাভ হয়। আমরা এর আগে যে লেকচারটি দিয়েছি আমি রাইট ফর্ম ভার্বের 5টি রাইট ফর্ম ভার্বে, ওখানে হ্যাভ হ্যাজের ব্যবহার আছে। তোমরা ওখানে হ্যাভ হ্যাজের ব্যবহার নাই, বলতে পারিনি। এখন আমি বলতেছি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, আর অন্য সব ক্ষেত্রে হলো হ্যাভ। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তুমি যদি এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে যদি অন্য হয় তাহলে আমরা কি ব্যবহার করবো, হ্যাভ। তাহলে আইয়ের সাথে কি ব্যবহার হয়, হ্যাভ। দেখো প্রিয় শিক্ষার্থী, আই হ্যাভ, তাহলে হ্যাভের পরে ভার্বের কি হবে, B3, তাহলে সির ফার্স্ট পার্টিসিপল হলো সিন, সিন। তার মানে আই হ্যাভ সিন হিম রিসেন্টলি, আমি তাকে ইতিমধ্যে দেখেছি। তাহলে আমরা কি শিখলাম, জাস্ট নাও, ইয়েট, রিসেন্টলি, ইভার, লেটলি, এটসেট্রা ইত্যাদি থাকিলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তার মানে আমরা এই সমস্ত অ্যাডভার্বগুলোর মাধ্যমে টেন্স চিনতে পারবো। যখন আমরা টেন্স চিনব তখন আমরা স্ট্রাকচার অনুযায়ী ভার্বটি বসিয়ে দিব। আজকে এই পর্যন্ত তোমাদেরকে আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য। আশা করি ভিডিওটি বারবার দেখবে এবং না টেনে ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে বসে দেখো। আশা করি তোমাদের এই যে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই তিনটা টেন্স আশা করি তোমাদের ভুল হবে না। কেননা এই তিনটা টেন্সে তুমি যদি ভালো করে শিখতে পারো তাহলে তোমার রাইট ফর্ম ভার্ব অনেকে খালিস্তান তুমি নিজে পূরণ করতে পারবা, সেন্টেন্স গঠন করতে পারবা, তারপর তুমি বুঝতে পারবা এটা কোন টেন্সে আছে। আশা করি আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।